WBCS এর ট্রান্সলেশন 84 নম্বর ট্রান্সলেশনের আলোচনা করব। প্রথমে আমি ট্রান্সলেশনের বাংলাটা পড়ছি এবং কোন টেন্সে ব্যবহার করে আমাদের করতে হবে সেটা আমি আগে প্রথমে তোমাদের দেখাচ্ছি এবং তারপর এক একটা লাইনের ওপর বেস করে আমরা যেরকম প্রত্যেক দিন আলোচনা করে থাকি সেইভাবে আলোচনা করব। দেখতে থাকো। তিনি পিছনে ফিরে পণ্ডিতদের জিজ্ঞাসা করলেন, পাখিটিকে কি পদ্ধতিতে শিক্ষা দেয়া হচ্ছে। তাকে পদ্ধতিটি দেখানো হলো। তিনি অত্যন্ত খুশি হলেন। পদ্ধতিটি এতই বিস্ময়কর যে তুলনামূলকভাবে পাখিটিকে হাস্যকরভাবে গুরুত্বহীন মনে হচ্ছিল। রাজামশায় ব্যবস্থাপনার মধ্যে কোনো ধরনের ত্রুটি নেই সে ব্যাপারে নিশ্চিন্ত হয়ে খুশি ছিলেন। এটা কোনো মতে ভাবার অবকাশ ছিল না যে পাখিটির দিক থেকে কোনো বিদ্রূপ প্রতিক্রিয়া আসতে পারে। তার গলা বইয়ের পাতা দিয়ে এমনই ঠাসা ছিল যে পাখিটি না পারত ডাকতে, না পারত, এখানে একটা কমা হবে, না পারত সামান্য শব্দ করতে। যে কেউ এই ধরনের পদ্ধতি চাক্ষুষ করলে তার শরীরে শিহরণ জাগবেই। তো যখনই দেখলে যে তিনি পেছন ফিরে পণ্ডিতদের জিজ্ঞাসা করলেন, এই যে করলেন বা পদ্ধতিটি দেখানো হলো মানে অলরেডি কমপ্লিটেড, তিনি খুশি হলেন, তোমাকে ডিসিশনে পৌঁছে যেতে হবে যে টেন্স আমার পাস্ট হবে, পাস্ট টেন্সে আমাকে করতে হবে পুরো ট্রান্সলেশনটা। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম লাইন থেকে করব। তিনি পিছন ফিরে পণ্ডিতদের জিজ্ঞাসা করলেন, পাখিটিকে কি পদ্ধতিতে শিক্ষা দেয়া হচ্ছে। এবার ফিরে, গেয়ে, নেচে, খেলে যখনই এই ধরনের বাংলা থাকবে আমরা কি ব্যবহার করি? জিরান্ড ব্যবহার করি, তাই না? ফিরে মানে টার্নিং ব্যাক, তাই তো? পণ্ডিতদের জিজ্ঞাসা করলেন মানে আক্সড, পাখিটিকে কি পদ্ধতিতে শিক্ষা দেয়া হচ্ছে। এইটুকুনি আগে নিজেরা একবার করার চেষ্টা করো, তারপর আমি বাকিটা দেখছি কিভাবে তোমরা করছো, তারপরে আমি নিজে করাচ্ছি। করো প্রথমে। না, ভুল হলো প্রিয়শ্রী, ভুল হলো। এখানে দেখো দেয়া হচ্ছে, দেয়া হচ্ছে মানে তখনও কন্টিনিউ ছিল। তাহলে দেয়া হচ্ছে যখন কন্টিনিউ ছিল তো আমাকে কি করতে হবে? পাস্ট কন্টিনিউয়াস। এবার দেয়া হচ্ছে মানে কি? কারো দ্বারা দিচ্ছে, তার মানে প্যাসিভ। পাস্টের প্যাসিভ করতে হবে। ওকে, পাস্টের প্যাসিভ করতে হবে। প্রত্যেকে করো। আর বিং হয়ে গেলে তো হলো না সমীরণ, পাস্ট করতে হবে, তাই না? কি করতে হবে আমরা দেখাচ্ছি এক এক করে। আমি টাইপ করে দিচ্ছি, দেখতে থাকো। যে প্রথম কি পিছন ফিরে, তাহলে কি টার্নিং ব্যাক, টার্নিং ব্যাক। হি আস্কড, he asked the pandits, কি পণ্ডিতদের কি জিজ্ঞাসা করলেন? যে কিভাবে পাখিটিকে শিক্ষা দেয়া হচ্ছে, তাই না? বা কি পদ্ধতিতে শিক্ষা দেয়া হচ্ছে, কি পদ্ধতিতে শিক্ষা দেয়া হচ্ছে। তাহলে কি পদ্ধতি যখন আসলো, ইন হুইচ তুমি করতে পারো যেমন করেছো, বা হাউ। তাহলে আমরা যদি হাউ ব্যবহার করে লিখি তাহলে কিভাবে লিখব? যে হাউ সেন্টেন্সের মাঝখানে যখন WH বসবে, আমি বলেছিলাম যে সাবজেক্ট তারপরে ভার্ব আসবে। হাউ দ্য বার্ড ওয়াজ, প্যাসিভ করতে হবে, কন্টিনিউয়াসের প্যাসিভ
was being was being trained was being trained যে কি পদ্ধতিতে শিক্ষা দেয়া হচ্ছে, মানে টট করব না আমরা, ট্রেন্ড। কেননা কোনো পাখিকে আমরা টিচিং করতে পারি না, আমরা কি করতে পারি, ট্রেন করি পশু পাখিকে, তাই তো। তাহলে কি লিখলাম, টার্নিং ব্যাক হি আস্কড দ্য পণ্ডিটস হাউ দ্য বার্ড ওয়াজ বিং ট্রেন্ড, হাউ দ্য বার্ড ওয়াজ বিং ট্রেন্ড। ওকে, বা তোমরা যদি বলো যে আমি ইন হুইচ দিয়ে যদি করি, ইন হুইচ মেথড the bird was being trained। যাই করো না কেন তুমি, যে কোন পদ্ধতিতে যখনই বললো বা কি পদ্ধতিতে, তখনই তুমি হয় হাউ এর ব্যবহার করতে পারো বা ইন হুইচ মেথড পদ্ধতি বলতে পারো। হাউ লিখলে আর মেথডটা লেখার দরকার নেই, কেননা হাউ মানে কিভাবে, তার মধ্যেই মেথডটা ঢুকে আছে। আর ইন হুইচ লিখলে তোমাকে মেথডটা দেখিয়ে দিতে হবে। দ্য বার্ড, আর কেন ওয়াজ বিং আমরা করলাম, এখানে বলেছি কি দেয়া হচ্ছে, তখনও কন্টিনিউ ছিল। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? বুঝতে পেরেছ আশা করি প্রত্যেকে। ওকে, এরপরের সেন্টেন্সটা কি, তাকে পদ্ধতিটি দেখানো হলো, তিনি অত্যন্ত খুশি হলেন। খুব সোজা সেন্টেন্স, তোমরা নিজেরা দুটো সেন্টেন্সকে যেরকম ফুল স্টপ দেওয়া আছে সেরকমই করো। প্রথমে দেখি, তাকে পদ্ধতিটি দেখানো হলো, তাকে পদ্ধতিটি বর্ণনা করা হলো হয়ে গেল গোবিন্দ, তাকে দেখানো হলো, তাই না? এক্সিবিটেড করতে পারো, ভেরি গুড। শোন করতে পারো, নো প্রবলেম। ইয়েস, মনে রাখবে এক্সিবিটেড কেন করব না, এক্সিবিটেড মানে হলো যখন কোনো রকমের কোনো প্রদর্শন করা হয়, প্রদর্শন বলতে বই প্রদর্শনী বা যেখানে কোনো রকমের আর্ট গ্যালারির প্রদর্শনীর ব্যাপার থাকবে, সেখানে আমরা এক্সিবিট কথাটাকে ব্যবহার করব। আদারওয়াইজ আমরা কি সিম্পল শোন ইউজ করব। দ্য মেথড was shown to him, full stop। কি ছিল, যে তিনি খুব খুশি হলেন, এইটাকে দুভাবে লেখা যায়। হি বিকেম ভেরি হ্যাপি। কেউ যদি সুন্দর লিখতে না পারো, যে পরীক্ষার হলে আমার মনে আসছে না, আমি সিম্পল লিখবো, তুমি নাম্বার পাবে, ডোন্ট ওরি। হি বিকেম ভেরি হ্যাপি। অথবা যদি একটু স্টাইল করে আমাকে লিখতে হয়, হি ওয়াজ ইমেন্সলি, এইটা ইউজ করার চেষ্টা করবে যখন কেউ খুশি হয় খুব, ইমেন্সলি হ্যাপি। হি ওয়াজ ইমেন্সলি হ্যাপি, এটাকে ব্যবহার করার চেষ্টা করবে। বিভিন্ন গল্প বা সাহিত্যে আমরা দেখেছি যখন খুব খুশি হয়ে যায়, বা আরেকটু হ্যাপির বদলে এখানে আরেকটা শব্দ আমি লিখিয়ে দিচ্ছি, হ্যাপিটা ঠিক আসলো না, হ্যাপির থেকেও আরেকটু সুন্দর আছে, যেহেতু সুন্দর করে লিখছি আমরা ইমপ্রেসড লিখব। এইটা আমি দেখেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন সাহিত্যের মধ্যে এইভাবে করে অনেক জায়গায় বর্ণনা করেছে, যে কেউ যখন খুব খুশি হয় তখন সেটাকে ইমেন্সলি ইমপ্রেসড বা ইমেন্সলি হ্যাপি, এই ওয়ার্ডটাকে ব্যবহার করার চেষ্টা করবে, ইমেন্সলি। ওকে, আদারওয়াইজ কেউ যদি এরকম লেখো, হি বিকেম ভেরি হ্যাপি, তাহলেও কিন্তু তার নাম্বার কাটবে না। ওকে, বা ইমেন্সলি প্লিজডও করতে পারো। ইয়েস অপূর্ব, ইমেন্সলি প্লিজডও করতে পারো। তবে প্লিজডের মধ্যে সমস্যাটা কোথায়, প্লিজড হলো যখন তুমি কোনো রকমের কোনো ধরো গান বা তুমি কোনো খাবার, যেটা তোমার মনে আনন্দ দিচ্ছে, কোনো কিছু বাহ্যিক কোনো কিছু গ্রহণের ফলে তোমার মনে যখন একটা আনন্দের উদ্রেক করে, তখন তুমি প্লিজ ব্যবহার করলে বেশি ভালো হয়। কিন্তু এখানে কি হচ্ছে, তুমি হঠাৎ করে কোনো একটা ধরো জাদু দেখার মতো কিছু একটা দেখছো, ইউ বিকাম ইমপ্রেসড, তাই না?
ইজ ইট ক্লিয়ার যে আমরা প্লিজের থেকে কেন ইমপ্রেসটাকে বেশি গুরুত্ব দেব? প্রত্যেকে বুঝতে পেরেছ যে প্লিজ শব্দটাকে কেন আমরা গুরুত্ব কম দেব? হোপফুলি ক্লিয়ার টু ইউ অল, প্রত্যেকে বুঝতে পেরেছো। আমরা এইভাবে ধরে ধরে করতে থাকবো। আর সামনেই আমাদের অ্যাটেন্ডেন্স চালু হতে চলেছে। দোজ হুইল নট অ্যাটেন্ড তারা কিন্তু আর রেকর্ডেড ভিডিও পাবে না। ওকে, সেটা শুরু হতে চলেছে সামনেই। সো ট্রাই টু অ্যাটেন্ড দ্য ক্লাস। এরপর পদ্ধতিটি এতই বিস্ময়কর যে তুলনামূলকভাবে পাখিটিকে হাস্যকরভাবে গুরুত্বহীন মনে হচ্ছিল। প্রথমে ট্রাই করো তোমরা। পদ্ধতিটি এতই বিস্ময়কর, যে পদ্ধতিটি মানে কি, যে বিস্ময়কর মানে আমি কি লিখবো? সারপ্রাইজিং লিখবো। বিস্ময়কর মানে কি? সারপ্রাইজিং। আর এতই মানে কি? সো। এতই মানে কি? সো। সো মাচ সারপ্রাইজিং হয় না প্রিয়শ্রী, গ্রামাটিক্যাল ভুল। ওকে, মাচ ইন্টারেস্টেড, ভেরি ইন্টারেস্টেড, ইন্টারেস্টিং, তেমনি মাচ সারপ্রাইজড। ওকে, ইউ কান্ট ইউজ মাচ সারপ্রাইজিং, গ্রামাটিক্যাল ভুল হয়ে যাচ্ছে। ইউ নিড মোর কনসেপশন ইন ইংলিশ গ্রামার। এরপর দ্য মেথড, দেখি বাকিরা কি লিখলো। না, একটু ভুল হয়ে গেল প্রশ্ন, বাট ভেরি গুড, ট্রাইটা খুব ভালো হয়েছিল। না অরূপ, এখানে ওয়াজ বিং এর ব্যবহার নয়, তোমাদের আমি শিখিয়েছিলাম। অয়ন অনেকটা ঠিক লিখেছে, কিন্তু এখানে সিমড, মনে হচ্ছিল মানে কি? অলরেডি মনে হওয়াটা কমপ্লিটেড, তাই না? মনে হচ্ছিল অলরেডি কমপ্লিটেডও ধরতে পারো, বা তুমি ওয়াজ বিংও করতে পারো, কিন্তু সবচেয়ে সুন্দর সিমড, মনে হয়েছিল। ওকে, এরকম করলে সুন্দর হয়। বা ওয়াজ সিমিং করা যাবে না, সিমড করবে। তো এখানে আমরা যখন করব, দেখে নাও কি করব, যে দ্য প্রসেস বা দ্য মেথড ওয়াজ সো সারপ্রাইজিং, that the bird, পাখিকে দেখে মনে হচ্ছিল, ভালো করে এই জায়গাটা কিন্তু বুঝবে, যে পাখিকে দেখে মনে হচ্ছিল মানে হলো দ্য বার্ড সিমড টু বি। ওকে, পাখিকে দেখে, কোনো কিছুকে দেখে যখন তোমার কোনো কিছু মনে হচ্ছিল, তাহলে সেই জিনিসটাকে কি লিখবো? দ্য বার্ড বা দ্য ম্যান সিমড টু বি। ওকে, SEEM এটার ব্যবহার করার চেষ্টা করবে। দ্য বার্ড সিমড টু বি কি বলেছে? যে হাস্যকরভাবে গুরুত্বহীন। ভালো করে দেখবে, বাংলার যে দোলাচল সেটাকে কিন্তু তোমাকে আনতে হবে। দেখো দিয়েছে হাস্যকরভাবে গুরুত্বহীন। তাহলে গুরুত্বহীন মানে কি? গুরুত্বহীন মানে হলো ট্রিভিয়াল, আনইম্পর্টেন্ট বা ওর্থলেস, যেটা ব্যবহার করেছো কারেক্ট। আর তুমি এখানে যেটা করতে পারো হাস্যকর ইংলিশটাকে তোমরা করতে পারো রিডিকিউলাসলি। তাহলে সিমড টু বি, প্যাসিভের সেন্স আনতে হবে। আমি তোমাদের যেটা ক্লাস করিয়েছি ইনফিনিটিভ, এটা কি প্যাসিভ ইনফিনিটিভ, তাই না? সিমড টু বি রিডিকিউলাসলি কি গুরুত্বহীন। ওর্থলেস করতে পারো, অথবা কি করতে পারো তুমি ট্রিভিয়াল কোনো জিনিসের ক্ষেত্রে হয়, আমরা করব না, ওর্থলেসই করব। বা আনইম্পর্টেন্ট, রিডিকিউলাসলি আনইম্পর্টেন্ট কি তুলনামূলকভাবে, মানে কি ইন কম্প্যারিজন। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এই জায়গাটা, যে এখানে একটা কনফিউশন থাকবে তোমাদের মধ্যে, যে মনে হচ্ছিল, মনে রাখবে মনে হচ্ছিলটাকে আমরা সব সময় এইভাবেই লিখব, সিমড টু বি। ওকে, কখনো ওয়াজ বিং বা ওয়াজ সিম এরকম করব না, বা সিমড এরকম করব না। তোমরা একটু আমার কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু মেসেজ করে যাও
যে আর কেউ ঢোকার চেষ্টা করলে স্যার গ্রুপ থেকে রিমুভ করে দেবে, যে কোনো একজন মেসেজ করে দাও, ডোন্ট ডিস্টার্ব দ্য ক্লাস, স্যার এটা বলেছেন আমাদেরকে জানাতে, একটু মেসেজ করে দাও, দুই একজন মেসেজ করে দাও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি এখন করতে পারছি না। ওকে, এরপর রাজামশাই ব্যবস্থাপনার মধ্যে কোনো ধরনের ত্রুটি নেই সে ব্যাপারে নিশ্চিত হয়ে খুশি ছিলেন। ওকে, তাহলে কি হলো যে রাজামশাই, রাজামশাইকে আমি ইংলিশে কি লিখব? তুমি ইংলিশে দ্য কিংও লিখতে পারো বা দ্য রাজা লিখতে পারো, নো প্রবলেম। আমি একটা লিটারেচারে দেখেছি সেখানে রাজাকে রাজাই বলছে ওরা, এবং ওটা তোমার আমাদের ব্রিটিশেরই একটা লিটারেচার ছিল, সেখানে রাজাকে ওরা দেখলাম রাজাই ইউজ করেছে। সো ইউ ক্যান অলসো রাইট রাজা অথবা কি দ্য কিং। ব্যবস্থাপনার মধ্যে কোনো ত্রুটি নেই সে ব্যাপারে নিশ্চিত হয়ে খুশি ছিলেন, তার মানে কি প্রথম কিভাবে লিখব? রাজামশাই মানে দ্য রাজা বা দ্য কিং কি খুশি ছিলেন, তাহলে খুশি ছিলেন মানে কি ওয়াজ স্যাটিসফাইড, তাই না? রাজামশাই কি ছিলেন? ওয়াজ স্যাটিসফাইড কি ব্যাপারে? দ্যাট দেয়ার ওয়াজ, সেখানে কোনো রকমের কি ছিল না, ত্রুটি ছিল না, এটা জেনে। তাহলে চেষ্টা করো দেখি। না, ভুল হচ্ছে সমীরণ। হ্যাঁ, বিং অ্যাসিওর্ড করা যেতে পারে। দেয়ার আর কেন করলে প্রদীপ্ত? সেন্টেন্সের টেন্সের ভুল হয়ে গেল, তাই না? টেন্স তো তুমি পাস্টে করতে বলেছি। দেয়ার ওয়ার নো ফ্লস করতে হবে, তাহলে ওয়ার করছো, তাই না? দেয়ার ওয়াজ হবে ওখানে, নো আছে না, নো ফ্ল ইন দ্য মেথড। করো না অভিষেক, এখন তুমি করো না, হ্যাঁ ভুলভাল করছো, করো না, আগে শিখে নাও। হ্যাঁ, দেখো এই সেন্টেন্সটা যখন আমি করব তখন আমরা কিভাবে করব? হ্যাঁ, দ্য রাজামশাই ওয়াজ হ্যাপি টু বি অ্যাসিওর্ড দ্যাট দেয়ার ওয়াজ নো ফ্ল ইন দ্য ম্যানেজমেন্ট, এরকম করতে পারো গোবিন্দ। ওকে, ম্যানেজমেন্ট করো না, আমরা এখানে সবচেয়ে বেটার হবে যে অ্যারেঞ্জমেন্ট করব। ওকে, মেথডস না, অ্যারেঞ্জমেন্ট, পদ্ধতিতে। তাহলে আমরা যখন করব তো দেখে নাও, তাহলে কি দ্য কিং অথবা দ্য রাজা যে কোনোটা করা যেতে পারে। দ্য কিং অথবা রাজা, সরি রাজা কি ছিল? ওয়াজ স্যাটিসফাইড, was satisfied, was satisfied, তারপরে কি দিয়েছে যে সে ব্যাপারে নিশ্চিত হয়ে, was satisfied, স্যাটিসফাইড মানেই ভালো করে একটু বুঝে নেবে। দেখো এই জায়গাটা অনেকে একটু কনফিউজড হতে পারো। দেখো এখানে নিশ্চিত হয়ে খুশি হওয়া মানেই হলো স্যাটিসফাইড। নিশ্চিত হয়ে খুশি হওয়া, এই খুশি স্যাটিসফাইড যখন খুশি তখন তার মধ্যে একটা নিশ্চিত হওয়ার পরেই সেই স্যাটিসফ্যাকশান আসে। ওকে, তার জন্য ইংলিশে যখন আমরা ট্রান্সলেট করব আমাদের আর টু বি অ্যাসিওর্ড এটা লেখার কোনো দরকার নেই, কেননা দেখো দুটো প্যাসিভ না হলে পরপর আমার হয়ে যাবে। দ্য কিং অথবা রাজা ওয়াজ স্যাটিসফাইড টু বি অ্যাসিওর্ড, তার মানে কি দুবার স্যাটিসফাইড, তার মানে দুবার প্যাসিভ, তাই না? বিং অ্যাসিওর্ড এটাও তো আমার প্যাসিভ, তাই না? প্যাসিভ জিরান্ড। তো সেইখানেও আমরা দুবার যখন হয়ে যাবে তো আমরা কি হবে, তখন কিন্তু কোনোভাবেই এটা করার দরকার নেই। স্যাটিসফাইডের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে নিশ্চিতের একটা সেন্স অলরেডি ঢুকে যাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে কি হবে? দ্য কিং অথবা রাজা ওয়াজ স্যাটিসফাইড দ্যাট, ও সরি এক মিনিট, দ্যাট there was no flaw in the arrangements,
ইন দ্য অ্যারেঞ্জমেন্ট। ওকে, অ্যারেঞ্জমেন্ট করবে, পদ্ধতিটি বলেছে তাই না, এখানে দেখো পদ্ধতিটি বলেছে সম্ভবত, যদি না আমি ভুল বলে থাকি। তাহলে এখানে কি বলেছে, ব্যবস্থাপনার মধ্যে। তাহলে ব্যবস্থাপনা যখন বলছে তাহলে তোমাকে কিন্তু অ্যারেঞ্জমেন্ট করতে হবে। যদি পদ্ধতিটি বলতো তাহলে কিন্তু শুধু অ্যারেঞ্জমেন্ট লিখলেই হতো, এখানে অ্যারেঞ্জমেন্টস লেখাটাই সেফ হবে, ব্যবস্থাপনা। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কেন আমরা আচ্ছা এখানে একটু দ্যাটের মাঝখানে আমার গ্যাপ হবে, যে কেন শুধু স্যাটিসফাইডটাই লিখলাম। ইজ ইট ক্লিয়ার? গ্রামাটিক্যাল পারসেপশনটা ক্লিয়ার হয়েছে যে এখানে দুটো প্যাসিভ না হলে পরপর আমাদের হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? বাকিদের সাউন্ড ক্লিয়ার আছে? বাকিদের সাউন্ড ক্লিয়ার আছে তো? হ্যাঁ হ্যাঁ, প্রসেনজিৎ তোমার হয়তো নেটওয়ার্কের সমস্যা, একটু অ্যাডজাস্ট করে নাও। এরপর বলছে এটা কোনো মতে ভাবার অবকাশ ছিল না যে পাখিটির দিক থেকে কোনো বিদ্রূপ প্রতিক্রিয়া আসতে পারে। তার বিদ্রূপ প্রতিক্রিয়া ইংলিশ কি? অ্যাডভার্স রিয়াকশন। অ্যাডভার্স রিয়াকশন। ওকে, অ্যাডভার্স রিয়াকশন আমরা বলতে পারি। ওকে, অ্যাডভার্স রিয়াকশন বিদ্রূপ প্রতিক্রিয়া। আর কোনো মতে ভাবার অবকাশ, এই যে ভাবার অবকাশ মানে হলো দেয়ার ওয়াজ নো পয়েন্ট অফ থিঙ্কিং। ভাবার অবকাশকে আমরা কি লিখবো? দেয়ার ওয়াজ নো পয়েন্ট, নো চান্স। সমীরণ ভুল হচ্ছে একটু আজকাল। দেয়ার ওয়াজ নো পয়েন্ট অফ থিঙ্কিং। ওকে, দেয়ার ওয়াজ নো পয়েন্ট অফ থিঙ্কিং। তাহলে কি বলবো? দেয়ার ওয়াজ নো স্কোপও নয় গোবিন্দ, দেয়ার ওয়াজ নো পয়েন্ট অফ থিঙ্কিং, না নো স্পেস এরকম নয়, নো পয়েন্ট অফ থিঙ্কিং, একদম সিম্পল। তাহলে একটু দেখে নাও, ভেরি সিম্পল ওয়েতে লিখতে হবে। দেখো কিভাবে লিখবো। দেয়ার ওয়াজ নো পয়েন্ট অফ থিঙ্কিং, there was no point of thinking কি পাখিটির দিক থেকে কোনো বিদ্রূপ প্রতিক্রিয়া আসতে পারে। তার মানে কি পাখিটিকে কোনো বিদ্রূপ প্রতিক্রিয়া করতে দেখতে, এটা এইভাবে আমাদের কি করতে হবে? সাজিয়ে নিতে হবে। there was no point of thinking to have the bird, to have the bird, to have the bird, no point of thinking to have any, sorry, to have any, to have any adverse remarks, adverse reaction from the bird, from the bird, যে পাখিটির দিক থেকে যাতে কোনো রকমের আমরা পাবো না, এটা একদম কি ছিল? যে বিদ্রূপ প্রতিক্রিয়া, যে এটা কোনো মতে ভাবার অবকাশ ছিল না যে পাখিটির দিক থেকে কোনো বিদ্রূপ প্রতিক্রিয়া আসতে পারে। তাহলে সেন্টেন্স কিভাবে লিখবো? দেয়ার ওয়াজ নো পয়েন্ট অফ থিঙ্কিং টু হ্যাভ এনি অ্যাডভার্স রিমার্ক, যে অ্যাডভার্স রিমার্কস পাওয়ার কোনো রকমের অবকাশই ছিল না। কার দিক থেকে? পাখিটির দিক থেকে। পাখিটির দিক থেকে বাংলাটা এইভাবে সাজিয়ে নিয়ে তোমাকে ট্রান্সলেটটা করতে হবে। তাহলে কি? দেয়ার ওয়াজ নো পয়েন্ট অফ থিঙ্কিং কি? টু হ্যাভ এনি অ্যাডভার্স রিমার্কস, যে পাখিটির দিক থেকে কোনো অ্যাডভার্স রিমার্কস পাওয়ার ক্ষেত্রে কোনো রকমের ভাবনার অবকাশ ছিল না। আর এই ভাবার অবকাশ না বা ছিল না, এটাকে কিন্তু তোমরা এখন থেকে ওই দেয়ার ওয়াজ নো পয়েন্ট অফ থিঙ্কিং এইভাবে লিখো। ওকে, এটা কোনো মতে ভাবার অবকাশ ছিল না মানেই হলো দেয়ার ওয়াজ নো পয়েন্ট অফ থিঙ্কিং। যে জায়গাগুলো আমি বোল্ড করে দিচ্ছি একটু কিন্তু মনে রাখতে হবে। দেয়ার ওয়াজ নো পয়েন্ট অফ থিঙ্কিং, এগুলো তোমার ট্রান্সলেশনে কিন্তু কাজে লাগবে। এবং আরেকটা কি শেখার এখানে ছিল, যে পাখিটির দিক থেকে, যে কারো দিক থেকে যদি কোনো কিছু পাও, টু হ্যাভ ওই জিনিসটা কিভাবে লিখবো? টু হ্যাভ ওই জিনিসটা, ওই জিনিসটা মানে এই যে বিদ্রূপ প্রতিক্রিয়া, টু হ্যাভ ওই জিনিসটা। ওকে, এইভাবে করে কিন্তু তোমাকে নিতে হবে। কারো দিক থেকে যখন তুমি কোনো কিছু পাবে, সেটা যাই হোক না কেন, টু হ্যাভ দ্য পেন, যে আমার বন্ধুর কাছ থেকে পেনটা, বন্ধুর দিক থেকে এই কথাটা এক্সপেক্ট করছিলাম, বন্ধুর কাছ থেকে। টু হ্যাভ দ্য ওয়ার্ডস ফ্রম মাই ফ্রেন্ড, বন্ধুর কাছ থেকে এক্সপেক্ট করছিলাম এই বইটা। টু হ্যাভ দ্য বুকস ফ্রম মাই ফ্রেন্ড, এরকমভাবে, বা এক্সপেক্টেড দ্য বুক ফ্রম মাই ফ্রেন্ড, এইভাবে করে কিন্তু তোমরা লিখতে পারো। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে এই জায়গাটা, যে কিভাবে আমরা লিখব।
সিম্পল ওয়েতে ভাববে, একদম জটিল করবে না সেন্টেন্স। ওকে, ভেরি সিম্পল ওয়েতে লেখার চেষ্টা করবে, শুধুমাত্র যতটুক বুঝবে ততটুকুই লিখবে। এরকম কোনো বাধ্যবাধকতা নিয়ম নেই যে আমারটাই লিখতে হবে তোমাকে, এরকম কোনো বাধা ধরা নিয়ম নেই। তোমাকে সেন্সটা ডেভেলপ করে তুমি যতটা আনতে পারবে, ইটস মোর দ্যান এনাফ। এরপর, তার গলা বইয়ের পাতা দিয়ে এমনই ঠাসা ছিল যে পাখিটি না পারত ডাকতে, না পারত সামান্য শব্দ করতে। ঠিক আছে, এখানে নাইদার, তোমার নাইদার আর নরের ব্যবহার করতে হবে। নিদার আর নর, নিদার আর নর এর ব্যবহার করতে হবে। না পারতো এটা করতে, না পারতো ওটা করতে, এরকম তোমাকে আনতে হবে। হ্যাঁ, করো প্রত্যেকে ট্রাই। যে তার গলা বইয়ের পাতা দিয়ে এমনই ঠাসা ছিল, তার মানে হার বা হি ইটস থ্রোট। তার বলতে এখানে কি হিজ আর হার লিখবো? না, পাখি নিম্ন শ্রেণীর বা নিম্নবর্গীয় প্রাণী, আমরা ইট বলে রিপ্রেজেন্ট করব। তাহলে ইটস, ইটস কি থ্রোট, এইভাবে করো, নেক নয়, ইটস থ্রোট। ওকে, কেননা গলা থেকে ডাক আসবে মানে থ্রোট দিয়েই বেরোবে। তাহলে এখানে যখন আমরা লিখব এতই, এমনই ঠাসা, এই যে এমনই ঠাসা ইংলিশ কি? এমনই ঠাসা ইংলিশ হলো এই যে এমনই, যখন ব্যাপারটা আসলো সো এর ব্যবহার তোমাকে করতে হবে। ঠাসা মানে কি? চোকড। গলা জেনারেলি কি হয়ে থাকে? চোকড, CKED, চোকড। তাহলে আমি যখন করব যে ইটস, ইটস কি থ্রোট, ইটস থ্রোট ওয়াজ সো কি, এমনই ঠাসা ছিল, মানে সো কমপ্লিটলি, তাই না? সো কমপ্লিটলি চোকড যে কি, উইথ দ্য পেজেস, তাই না? উইথ দ্য পেজেস, সরি পেজেস of the book, pages of the book, that যে it could not, it could not make neither a call or nor হবে, nor a mild sound। এবার এখানে অনেক জায়গায় আমি সাহিত্যে দেখেছি পাখির এই ধরনের ডাককে এরা হুইসলিংও বলে, নিদারে কল অথবা হুইসল। আর মাইল্ড সাউন্ডকে অনেক জায়গায় হুইসপারও আমি দেখেছি, হুইসপারিং যেটাকে বলা হয়, হুইসপারও ব্যবহার করতে পারো। ওকে, নাইদার আ কল অথবা হুইসল, অথবা নর এ মাইল্ড সাউন্ড অথবা হুইসপার। ওকে, যার যেটা সুবিধা হবে সে সেটাকে ইউজ করতে পারো। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? বুঝতে পেরেছো? আর এই জায়গাটা কি, এই যে এমনই ঠাসা ছিল সেটাকে কিভাবে করব? সো কমপ্লিটলি চোকড, সো কমপ্লিটলি চোকড। যখনই এই ধরনের এমনই বা কোনো একটা জায়গায় গুরুত্ব জোর দেবে, জোর বোঝাবে, এই যে এমনই, এই ধরনের বাংলা শব্দগুলো তোমাকে কিন্তু এই সো এর ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা, কুড নট হবে না, না নট হবে না, কুড নাইদার হবে। হ্যাঁ, এখানে কুড নট হবে না, ঠিক বলেছো প্রশান্ত। কুড মেক নাইদার এ কল, হ্যাঁ, নট হবে না। ইয়েস, থ্যাংক ইউ। এরপরে লাইন কি দিয়েছে যে এ ধরনের পদ্ধতি চাক্ষুষ করলে তার শরীরে শিহরণ জাগবেই। ডিরেক্ট এটাকে কিন্তু ট্রান্সলেট করা যাবে না, এটাকে তোমার সেন্সটাকে ট্রান্সলেট করতে হবে। না,
ওই কম্পিত নয়, গায়ের মধ্য দিয়ে একটা শিহরণ খেলে যাবে, এই ধরনের করতে হবে। ঠিক আছে, এইভাবে আনতে হবে পিয়শ্রী। হ্যাঁ, ট্রেম্বল মানে এমনি কাঁপবে সেটা নয়। না না, হলো না সমীরণ। এখানে কি যে এ ধরনের পদ্ধতি চাক্ষুষ করলে, তার মানে কি যদি এই ধরনের পদ্ধতি কেউ দেখে তার শরীরে একটা শিহরণ জাগবেই। তার মানে কি কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 1, কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 1, যে ইফ ক্লজে আমরা কি ব্যবহার করব, সিম্পল প্রেজেন্ট, এবং মেইন ক্লজে আমরা উইল ব্যবহার করব। তাহলে এখানে যখন করব, দেখো কত সাহিত্য, যে কত সুন্দর আমরা লিখছি, দেখে নাও যে if anyone experiences, মানে চাক্ষুষ করা মানে কি অভিজ্ঞতাটা যদি কেউ নেয়, তাই না? if anyone experiences such method, there will be a thrill through his body, okay, through his body, there will be a thrill through his body. Is it clear to you all যে কিভাবে আমাদের এই জায়গাটা আনতে হলো? Is it clear যে if anyone experiences, এই যে চাক্ষুষ করা, মানে এই জায়গাগুলো কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে। এই যে চাক্ষুষ করা, তোমরা এক্সপেরিয়েন্সেস করবে ওই জায়গাগুলোতে। কি এ ধরনের মানে হলো সাচ মেথড, ওকে, করলে তার শরীরে শিহরণ জাগবেই। এই শিহরণ জাগাকে কি, যে দেয়ার উইল বি এ থ্রিল থ্রু আউট হিজ বডি, দেয়ার উইল বি এ থ্রিল থ্রু আউট হিজ বডি। না, ভিজুয়ালাইজ করো না, একদম একদম মানে পাতি ইংলিশ মনে হবে। এক্সপেরিয়েন্সেস, খুব সুন্দর ইংলিশ, লিটারেচারের ইংলিশ, ওকে। হ্যাঁ, না না, স্টিমুলেশন করো না, হবে না পার্থ, ওইসব নয়, ফিমুলেট ওইসব শব্দ ইউজ করা যাবে না। সাহিত্য একটু পড়তে হবে, পড়লে এই জায়গাগুলো অনেকটা ক্ল্যারিটি আসবে। যেরকম যে জায়গাগুলো আমি বলছি চেষ্টা করো সেইভাবে করে করার। আরও সুন্দর হয় যে কারো ক্রিপ্ট হিজ নার্ভ, ওকে, দেয়ার উইল বি এ ক্রিপিং থ্রু আউট হিজ নার্ভ, এরকমও করা যেতে পারে। হ্যাঁ, সাহিত্যে এই ধরনের ব্যবহারও দেখেছি, যে ভয় পেয়ে যখন কেউ হয়ে যায় বা খুব শিহরিত হয়ে যায়, টিবারিং লিখো না, ওটা হলো জ্বরে কাঁপার ক্ষেত্রে ব্যবহৃত হয়। হ্যাঁ, যদি কেউ ধরো ভয়ে কেঁপে ওঠে, তার মধ্য দিয়ে একটা ভয় খেলে গেল, ট্রান্সলেশনে যদি এরকম দেয়, ঠিক আছে, এরকম তুমি করতে পারো যে দেয়ার উইল বি বা দেয়ার ওয়াজ বা এরকম করতে পারো যে all the nerves of her body বা his body crept, এরকম করতে পারো all the nerves of his or her body স্পিকার বন্ধ করো, কার স্পিকার ওপেন বন্ধ করো, কার স্পিকার ওপেন, কার স্পিকার ওপেন আছে? হ্যাঁ, তাহলে কি হবে যে আমরা যখন করব যে অল দ্য নার্ভস অফ হিজ অথবা হার, এগুলো জেনারেলি বিভিন্ন, যদি তুমি ভৌতের গল্প টল্প বই টই পড়ো, এরকম অল দ্য নার্ভস অফ হিজ আর হার বডি গেট ক্রিপ্ট, ঠিক আছে, এরকমও করা যেতে পারে। বিভিন্ন সাহিত্যের বিভিন্ন জায়গা আছে, সেগুলো ইউজ করবে। তো এই ধরনের লেখার ক্ষেত্রে কিন্তু একটু চেষ্টা করবে, তোমাদের এটা দেখাতে হবে যে দ্য মেথড দেয়ার উইল বি এ থ্রিল থ্রু আউট হিজ বডি। আশা করি প্রত্যেকে এই ট্রান্সলেশনটা বুঝতে পেরেছো। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? পুরো জায়গাগুলো বুঝেছো? ইজ ইট ক্লিয়ার? এবং এই যে জায়গাগুলো আমি দেখিয়ে দিলাম তোমাদের, তোমরা পরের দিনই এই ট্রান্সলেশনের এই ইম্পর্টেন্ট জায়গাগুলো নিজের খাতায় নোট ডাউন করে রাখবে এবং বারবার এগুলোকে রিভাইজ করবে। কেননা ট্রান্সলেশন এবং প্রিসাইসে কিন্তু কোনো দিনই সম্ভব নয় যে কমন বলে কোনো জিনিস, হ্যাঁ, এটা সম্ভব নয়। সো আমরা কিন্তু যত প্র্যাকটিস করতে থাকবো, যত বাংলাকে আমরা ট্রান্সলেট করতে থাকবো ইংলিশে, তত কিন্তু আমাদের সামনে ক্ল্যারিটি এসে উপস্থিত হবে। তো পরের ট্রান্সলেশনে চলো, আরেকটা ট্রান্সলেশন নিয়েছি, ছোট করে শেখাচ্ছি আমি, এখন বড় নয়। যখন আমাদের বিসিএস সন্নিকটে বা নেয়ার চলে আসবে, আমরা তখন সমস্ত রকমের করব।
আমাদের সমগ্র পরিবেশ আমাদের জীবন এবং আমাদের জীবনযাপন পদ্ধতিকে প্রভাবিত করে। দেখো কি সুন্দর শুরুয়াত, যে আমাদের সমগ্র পরিবেশ আমাদের জীবন এবং আমাদের জীবনযাপন পদ্ধতিকে প্রভাবিত করে। আমাদের পরিবেশের প্রধান বিষয়গুলো হলো মানুষ, পশু পাখি, মাটি, পাতাল এবং জল। এই বিষয়গুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান। যখন তাদের মধ্যে এই বিষয়গুলো বিঘ্নিত হয়, জীবন হয়ে ওঠে কঠিন এবং অসম্ভব। পরিবেশকে সুরক্ষিত রাখার মধ্য দিয়ে মানুষ সুস্বাস্থ্যময় ও আনন্দদায়ক জীবন নিশ্চিত করতে পারে। ওকে, তো শুরু যখন করব, যে আমাদের সমগ্র পরিবেশ আমাদের জীবন এবং আমাদের জীবনযাপন পদ্ধতিকে প্রভাবিত করে, কোন টেন্সে লিখব? সিম্পল প্রেজেন্টে লিখব, কেননা এটা সবসময়ই করে, চিরন্তন সত্য, তাই না? তাহলে যেটা জেনারেল স্টেটমেন্ট সেটাকে আমি সিম্পল প্রেজেন্টেই লিখব। ওকে, তাহলে কি করব? আমাদের সমগ্র পরিবেশ আমাদের জীবন এবং আমাদের জীবনযাপন পদ্ধতিকে প্রভাবিত করে। তাহলে প্রভাবিত করা ইংলিশ কি? ইনফ্লুয়েন্স। প্রভাবিত করা ইংলিশ আমি সবসময় কি লিখব? ইনফ্লুয়েন্স। তাহলে আমাদের সমগ্র পরিবেশকে কি লিখব? এন্টায়ার এনভায়রনমেন্ট। আওয়ার এন্টায়ার এনভায়রনমেন্ট। ব্যাস, চেষ্টা করো। হোল করা যাবে না, হোল করলে দা হোল করতে হয়, হোল কখনো একা আসে না। আওয়ার এন্টায়ার এনভায়রনমেন্ট ইনফ্লুয়েন্সেস আওয়ার লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার লাইফস্টাইল। ভেরি গুড অরূপ, করতে পারো, নো প্রবলেম, ভেরি গুড। অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার লাইফস্টাইল, এটা করা যেতে পারে, নো প্রবলেম। ইনফ্লুয়েন্সেস আওয়ার লাইফ অ্যান্ড আওয়ার লাইফস্টাইল বোথ, এরকমও করতে পারো, নো প্রবলেম। যে এক্স্যাক্ট আমাকে করতে হবে তার কোনো মানে নেই। ওকে, আমার পক্ষে যত দূর আনা সম্ভব তত দূর করব। তো যাই হোক, এবার আমি তোমাদের দুই একটা সাহিত্যের জায়গা দেখাচ্ছি যে কত সুন্দর করা যায়। তোমরা মোটামুটি সবাই ঠিক করছো, ওটা লিখলেও যে কেটে দেবে তার কোনো মানে নেই। তাহলে কি? আওয়ার এন্টায়ার এনভায়রনমেন্ট, our entire environment influences our life and outweigh, এই জায়গাটা কিন্তু ব্যবহারটা একটু শিখে রাখো, outweigh of our living, outweigh of our living। তোমরা যেটাকে লাইফস্টাইল বললে সেটাকে এইভাবেও লেখা যায়, আউটওয়ে অব আওয়ার লিভিং। ওকে, আওয়ার লাইফ অ্যান্ড আউটওয়ে অব আওয়ার লিভিং, সেটাকে তোমরা লাইফস্টাইলও এক কথায় বলতে পারো, কিন্তু এটা সাহিত্যের ভাষা, সাহিত্যিক ফ্রেজ। ওকে, আউটওয়ে অব সামওয়ানস লিভিং, তাকে বলা হয় তার জীবনযাপনের পদ্ধতিকে বলা হয় হলো আউটওয়ে অব সামওয়ানস লিভিং। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো? এই ইউজটা তোমরা আশা করি পরের দিন থেকে করতে পারবে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, বাকি যে তোমরা লিখেছো ওটাও কিন্তু ভুল নয়, ওটাও কারেক্ট, কিন্তু এটা লিখলে একটু আমাদের সুন্দর হয়ে গেল লেখাটা। এরপর কি আছে? আমাদের পরিবেশের প্রধান বিষয়গুলো হলো মানুষ, পশু পাখি, মাটি, বাতাস এবং জল। খুব সোজা সেন্টেন্স। না, একটু অন্যভাবে লিখতে হবে। না, মেইন পার্ট নয়, এখানে লেখাটা একটু অন্যরকম। দেখো, আমাদের এগুলো কি? এগুলো হলো আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে বেসিক এলিমেন্টস, তাই না? বেসিক এলিমেন্টস, যে এগুলো ছাড়া আমাদের চলবে না, তাই না? তাহলে আমরা কিভাবে লিখব? দ্য বেসিক অথবা মেইন এলিমেন্টস, যে কোনোটা লিখতে পারো। দ্য বেসিক অথবা মেইন লিখতে পারো কেউ, এলিমেন্টস of our environment are কারা কারা তারা? মেন মানে মানুষজন, অ্যানিমেলস মানেই পশু পাখি। ওকে, তারপরে কি? সয়েল, তারপরে কি?
এয়ার, লাস্টেরটার আগে কি দিতে হয়? অ্যান্ড দিতে হয়। লাস্টেরটার আগে সবসময় আমরা কি দেব? অ্যান্ড দেব। এবং মনে রাখবো এগুলোকে আমরা বেসিক এলিমেন্টস বলবো। ওকে, বেসিক বা মেইন এলিমেন্টস বলবো। ওকে, ভেরি গুড, প্রত্যেকেই মোটামুটি সুন্দর লিখেছ। এই বিষয়গুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান। দেখি কে কত সুন্দর করে লিখতে পারো। একটু ভেবে লেখো, তাড়াহুড়ো করো না। আমি জানি তোমরা পারছো খুব ভালো, কিন্তু একটু ভেবে লেখো। ইয়েস লিখতে পারো প্রিয়শ্রী। দেয়ার এক্সিস্ট এ মিউচুয়াল রিলেশনশিপ। ইয়েস ইউ ক্যান। দেয়ার এক্সিস্ট দিয়ে লিখলে সুন্দর হবে, যেরকম প্রিয়শ্রী লিখেছে। দেখো প্রিয়শ্রী যেরকম লিখেছে আমরা ওরকম লিখবো, এটাই অ্যাকচুয়ালি এইভাবেই লিখতে হবে। দেয়ার এক্সিস্ট, দেয়ার এক্সিস্ট, সরি, মিউচুয়াল ইন্টারলিঙ্কিং বা রিলেশনশিপও লিখতে পারো, নো প্রবলেম। অ্যামং, এই জায়গাটুক কিন্তু আমাদের আনতে হবে। অ্যামং দিজ এলিমেন্টস, এই জায়গাটুক শুধু জুড়ে দাও, তাহলে পুরো সেন্টেন্সটা সুন্দর হবে। দেয়ার এক্সিস্ট মিউচুয়াল রিলেশনশিপ অ্যামং দিজ এলিমেন্টস। ওকে, ইন্টার রিলেশন না, না ডুয়েল অ্যামং দেম না, এরকম করো না। ডুয়েল মানে হলো ঘুরে বেড়ানো, করো না, মিনিং একটু অন্যরকম হয়ে যাচ্ছে। যখন তাদের মধ্যে এই বিষয়গুলো বিঘ্নিত হয়, বিঘ্নিত হওয়া মানে কি? কোনোভাবেই কিন্তু ডিস্টার্ব কথাটা কেউ লিখো না, ইন্টারাপ্টেড। এবং অবশ্যই আগে গেট ব্যবহার করবে। হ্যাঁ, জীবন হয়ে ওঠে কঠিন এবং অসম্ভব, চেষ্টা করো গেটের ব্যবহার করার চেষ্টা করো। হোয়েন দিস রিলেশনশিপ গেট ইন্টারাপ্টেড। ওকে, হোয়েন দিস রিলেশনশিপ গেট ইন্টারাপ্টেড, এইভাবে করো, তাহলে সুন্দর হবে। তাহলে কি লিখবো? হোয়েন, হোয়েন দিস relationship gets interrupted life কি হয়? life becomes difficult and impossible, তাই না? lives become আনস্মুথ করো না, সিম্পল ডিফিকাল্ট রেখে দাও একদম। ডিফিকাল্ট অ্যান্ড ইম্পসিবল, আরও অনেক কিছু করা যায় কিন্তু ভুল হওয়ার চান্সেস বেড়ে যাবে। সিম্পল রাখাটাই এখানে ভালো হবে, ইম্পসিবল। লাইফ বিকামস ডিফিকাল্ট, লাইফস ডিফিকাল্ট করো না, ডিফিকাল্টের থেকেও সুন্দর হলো লাইফস বিকাম, আমরা যদি করি কমপ্লিকেটেড, তাই না? তাহলে খুব সুন্দর হয়, কারণ আমরা লাইফের সঙ্গে কমপ্লিকেশনটাকে খুব ইউজ করি। লাইফ বিকামস কমপ্লিকেটেড, কমপ্লিকেটেড মিনস এখানেই ডিফিকাল্ট আমরা বোঝাচ্ছি। ওকে, অ্যান্ড ইম্পসিবল বা টাফ। লাইফ বিকামস কমপ্লিকেটেড অ্যান্ড টাফ। ইম্পসিবলের থেকে আমরা যদি টাফ ব্যবহার করি আরো সুন্দর হয়, টাফ। লাইফ বিকামস কমপ্লিকেটেড অ্যান্ড টাফ। ইজ ইট ওকে? এগুলো যত রিডিং পড়বে তত আমরা আরো সুন্দর বাড়াতে পারবো আমাদের ব্যবহারগুলো। ওকে, যতটা সুন্দর করা যায় আর কি, এগুলো একটু মাথায় রাখতে হবে। ট্রান্সলেশন শুধু করলে হবে না। এরপরে পরিবেশকে সুরক্ষিত রাখার মধ্য দিয়ে মানে হলো থ্রু ব্যবহার করবে, থ্রু শব্দটা। মানুষ সুস্বাস্থ্যময় ও আনন্দদায়ক জীবন নিশ্চিত করতে পারে। এই যে সুস্বাস্থ্যময় এবং আনন্দদায়ক, যদি বলতো যে শুধু আনন্দ তাহলে হ্যাপি, আর যদি আনন্দদায়ক বলে তুমি হ্যাপিয়ার ইউজ করবে। এই জায়গাগুলো শেখার। আর সুস্বাস্থ্যময় মানে তুমি হেলদিয়ার ইউজ করবে।
যে স্বাস্থ্যময় যদি বলতো তাহলে সুস্বাস্থ্যময়, তাহলে হেলদিয়ার, আনন্দদায়ক যখন বলবে তখন হ্যাপিয়ার। ওকে, চেষ্টা করো প্রত্যেকে। ভেরি গুড, প্রত্যেকে ট্রাই করতে থাকো। ভেরি গুড, ভেরি গুড, ট্রাই করো। করতে পারো অরূপ, ভেরি গুড, ভালো হচ্ছে। পরিবেশকে সুরক্ষিত রাখার মধ্য দিয়ে, তাহলে এই যে মধ্য দিয়ে, দেখো এই ধরনের জায়গাগুলো তোমাদের একটু আগেও দেখালাম যে পেছন ফিরে, মধ্য দিয়ে, তাই না? তাহলে সুরক্ষিত রাখার মধ্য দিয়ে, তাহলে বাই কিপিং, তাহলে আমরা কি পরিবেশকে সুরক্ষিত রাখার মধ্য দিয়ে বাই কিপিং, এরকমও করতে পারি। তাহলে আমরা যখন করব যে বাই কিপিং, by keeping কি the environment by keeping the environment safe, okay, man can, comma দিয়ে, man can ensure a healthier and happier life. তো আমরা কিন্তু আগের দিন আমি যখন তোমাদের পার্টিসিপেলের ক্লাস করাচ্ছিলাম সেখানে তোমরা দেখেছো যে এটাকে কিন্তু আমরা পরেও লিখতে পারি যে ম্যান ক্যান এনশিওর এ হেলদিয়ার অ্যান্ড হ্যাপিয়ার লাইফ বাই কিপিং দ্য এনভায়রনমেন্ট সেফ, এটাকে আমরা পরেও লিখতে পারি, নো প্রবলেম অ্যাট অল। তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এই জায়গাটা, যে এই যে পরিবেশকে সুরক্ষিত রাখার মধ্য দিয়ে, ঠিক আছে, যেমন কলকাতায় যাওয়ার মধ্য দিয়ে, তাহলে বাই গোয়িং কলকাতা, ওকে, কাজটি করার মাধ্যমে, বাই ডুইং দিস ওয়ার্ক। ইজ ইট ক্লিয়ার? এই ধরনের ট্রান্সলেশনে কি ব্যবহার করব, যে এটা করার মধ্য দিয়ে, ওটা করার মাধ্যমে, এই ধরনের এসে যখন তোমার কাছে উপস্থিত তখন বাই কিপিং, বাই ডুইং, ঠিক আছে, যে তাকে শক্তিশালী করার মাধ্যমে, বাই মেকিং হিম মোর পাওয়ারফুল, এই ধরনের, ওকে, আমরা কিন্তু ব্যবহার করব। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকে বুঝতে পেরেছো ট্রান্সলেশন দুটো একদম, এবং ব্যবহারগুলো কোন কোন জায়গায় কি করতে হবে? ওকে, আমরা কিন্তু এবার তোমরা কি করবে, পরের দিন এইটা তোমরা দেখবে, ভালো করে দেখে তোমরা প্রত্যেকে গ্রুপে লিখবে, লিখে তোমরা পোস্ট করবে কালকে দুপুর 12টা 12:30টার মধ্যে, ওকে। তোমার মতো করে লেখার চেষ্টা করবে, আমার সেন্টেন্সগুলোকে কপি না করে, শুধুমাত্র এই ব্যবহারগুলোকে কি করবে, এই ব্যবহারগুলোকে যথাযথভাবে উপস্থাপন করার চেষ্টা করবে, ওকে। তাহলে এই পর্যন্ত রইল আজকে। গুড নাইট টু ইউ অল।